পাসপোর্ট আবেদনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা 2025 সনে কিভাবে একেবারে আপডেট নিয়মে পাসপোর্টের আবেদন করতে হবে সেই সিস্টেমটা দেখিয়ে দিব। আর আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেল থেকে এই পাসপোর্টের আবেদনটা করিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দিই। তো আমরা চলে যাচ্ছি মূল কাজে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। চলে যাচ্ছি মূল কাজে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি। আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে এসে পাসপোর্ট লিখে সার্চ করব। তো পাসপোর্ট লিখলে পাসপোর্টের ওয়েবসাইট চলে আসবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ই পাসপোর্ট। আমরা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এই জায়গাটাতে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ পাসপোর্টের যে হোম পেজ এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট যেতে হবে অ্যাপ্লাই অনলাইন পাসপোর্ট রিইস্যু। তো আমরা অনলাইনে ক্লিক দিব। অনলাইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনাকে এটা জিজ্ঞেস করবে। তো আপনি ইয়েস দিতে হবে। তো আপনি কোন জায়গা থেকে পাসপোর্টটা করছেন। তো আমরা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট দিব, তারপর হচ্ছে আমাদেরকে থানা দিতে হবে, আমরা যে থানা থেকে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কন্টিনিউ। তো আমরা এখান থেকে কন্টিনিউ তো যাব। এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আসার পরে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট আপনাকে সচলভাবে তৈরি করতে হবে, যাতে ওই জিমেলে আপনার সকল তথ্যগুলো আসতে পারে, অথবা আপনার যে জিমেলটি সচল রয়েছে সেই জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটি জিমেল বসিয়ে দিব যে জিমেলটি অ্যাক্টিভ, এবং ওই জিমেলে মেইল প্রবেশ করলে যে কোনো বার্তা আসলে যাতে আমরা ওটাকে রিসিভ করতে পারি, ওইদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যে জিমেলটি অ্যাক্টিভ রয়েছে সেই জিমেলটি বসিয়ে দিচ্ছি। তো আমরা জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আই এম হিউম্যান এই জায়গাতে চেক মার্ক করে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের জিমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে, এবং হচ্ছে একটি পাসওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি চুজ করব। তো আমরা এখান থেকে প্রথমে গিভেন নেম অপশনে আমরা তার ফার্স্ট নাম দিয়ে দিব। তারপরে হচ্ছে ফার্স্ট নেম দেওয়ার পরে হচ্ছে আমরা সারনেম দিতে হবে সেকেন্ড অপশনে। তো আমরা এখান থেকে তার গিভেন নেম যেটা সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে এটা সারনাম দিয়ে দিব। তো আমরা এখান থেকে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম। তো আমরা এখানে বাংলাদেশি অপশন ধরা আছে, তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসাতে হবে। তো যদি জিরো দেওয়া থাকে তাহলে আপনাদের জিরো দেওয়ার প্রয়োজন নাই, বাকি নাম্বারগুলো বসাবেন। বসিয়ে তারপর হচ্ছে জাস্ট পুনরায় আপনাকে আই এম হিউম্যান এখানে চেক মার্ক করতে হবে। চেক মার্ক করার পরে এখানে যে টিক চিহ্ন আসবে, তারপর হচ্ছে আপনি ক্রিয়েট এ অ্যাকাউন্টে অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যান ইমেল ওয়াজ সেন্ট, এই জিমেল অ্যাড্রেস চেক ইউর ইমেল and active your e-passport account by clicking the activation link। অর্থাৎ আপনার জিমেলে একটি মেসেজ পাঠানো হয়েছে যেখানে এই ই পাসপোর্টের অ্যাক্টিভেশন লিঙ্কটি দেওয়া আছে। তো আমরা এখন জিমেলে চলে যাব এবং সেখান থেকে আমাদের এই অ্যাড্রেসটি আমরা কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ অ্যাকাউন্টটি কমপ্লিট করে ফেলবো। আপনাদের জিমেলে যদি কোনোভাবে মেইল না করা হয় তাহলে আপনারা এখান থেকে জাস্ট রিসেন্ট অপশনে ক্লিক করতে পারেন। যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে যদি না যায় তাহলে এখানে রিসেন্ড করার সাথে সাথে হচ্ছে পুনরায় আপনার জিমেইলে আরো একটি মেসেজ চলে যাবে এবং সেটি দিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসেজটি চলে আসছে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্ক, এবং হচ্ছে উপরে দেওয়া আছে ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক হেয়ার। তো আপনি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে পারেন, অথবা নিচে যেই লিঙ্কটি দেওয়া আছে আপনি চাইলে সেই লিঙ্কেও ক্লিক করতে পারেন। যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করছি অথবা হেয়ারে ক্লিক করছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। সাইন ইন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনার যেই জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট এখান থেকে আই এম হিউম্যান এই জায়গাটাতে চেক মার্ক করবেন। তারপর হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে ওয়েলকাম এমডি, অর্থাৎ আপনার নামের প্রথম যে অংশ সেটি দেখাবে মাই অ্যাপ্লিকেশন। তো
তো আপনাকে এখানে দেখাবে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অথবা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই ফর ই নিউ পাসপোর্ট অপশনে ক্লিক দেব। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথম অপশনে নিয়ে আসবে, প্লিজ ফিল অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন অ্যাট সেকশন। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট টাইপ, আমরা কি ধরনের পাসপোর্ট নেব। পাসপোর্টের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। আপনি যদি কোনো ওয়ার্ক ভিসায় যান তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে অর্ডিনারি পাসপোর্ট। আর যদি আপনি সরকারি কোনো কাজের জন্য যাবেন বা সরকারি অফিস থেকে আপনি যেতে পারেন তাহলে হচ্ছে আপনার দিতে হবে অফিসিয়াল পাসপোর্ট। যেটা আপনার গভর্নমেন্ট অফিস থেকে নিবেন সেটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, আর যেটা আপনি কাজের জন্য নিবেন সেটা অলমোস্ট অর্ডিনারি পাসপোর্ট হয়ে থাকে। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এখানে আসার পরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে আপনার ব্যক্তিগত যে তথ্য সেগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ, আপনি যদি আপনার অ্যাকাউন্টটিতে আবেদন করতে চান তাহলে এখান থেকে মাই সেলফ হবে। আর যদি আপনি অন্য কারো দেন তাহলে হচ্ছে তার আইডি কার্ড এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে মাই সেলফ অপশনে চেক মার্ক করলাম। করার পর হচ্ছে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাকে নামগুলো অটোমেটিক্যালি দেখাবে, যেহেতু আমরা প্রথমেই নামটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। তারপর হচ্ছে আপনার প্রফেশন এখানে দেখাবে, সিলেক্ট প্রফেশন। আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনটা এখান থেকে দিতে হবে। তো বেশিরভাগ মানুষ হচ্ছে বিদেশে কাজের জন্য যান। যারা কাজের জন্য যাবেন, কারো যদি ওয়ার্ক কোনো সার্টিফিকেট থাকে, কাজ করার কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখান থেকে প্রফেশন যেকোনো একটা যাচাই করতে পারেন, সার্ভিস দিতে পারেন। তবে আপনারা যারা এক স্পেসিফিক কাজের জন্য যাবেন তাদের জন্য হচ্ছে এখানে লেবার শব্দটা দিতে হবে। তো আমরা এখান থেকে লেবার শব্দটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে লেবার ধরে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট রিলিজিয়ন, আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি শো করবে। এরপর হচ্ছে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মসূত্রে আপনি কোন জেলা বসবাস করছেন সেটা এখানে দিতে হবে। তারপরে দিতে হবে আপনার জন্ম তারিখ। তো আপনার এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। তো জন্ম তারিখটা ক্যালেন্ডার অপশন দেওয়া থাকবে, আপনারা চাইলে ক্যালেন্ডার ফলো করে এখান থেকে জন্ম তারিখটি বসায় দিতে পারেন। আমরা এখান থেকে সেটাই করছি। তো আমরা এখান থেকে জাস্ট প্রথমে বছর দিলাম, তারপরে মাস, তারপর হচ্ছে দিন দিয়ে হচ্ছে আমরা এখান থেকে নিচের অপশনে যাব সিটিজেনশিপ। আপনি কোন সূত্রে এই ভোলা অর্থাৎ বাংলাদেশ ভোলার সিটিজেনশিপ, সেটা হচ্ছে বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্র হলে জন্মসূত্র দিবেন, অন্য কোনো সূত্র থাকলে সেটাও দিবেন। অনেক সময় দেখা যায় এক জেলা থেকে আরেক জেলায় স্থায়ীভাবে বসবাস করে সেই সূত্রে হয়ে থাকে। তো আমরা এখান থেকে বাই বার্থ দিয়ে দিলাম বা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিতে হবে। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আপনার পার্সোনাল যে ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস, আপনার ঠিকানাগুলো এখানে লিখতে হবে। তো আমরা এখান থেকে ঠিকানা প্রথমে ডিস্ট্রিক্ট দিব, সিটি লিখতে পারেন অথবা ভিলেজ অথবা হাউস, আপনার যেকোনো একটা লিখলে হয়ে যাবে। আপনার যদি বাড়ি শহরে হয় তাহলে অবশ্যই আপনার সিটি নামটা লিখতে হবে। আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে ভিলেজ, আর হচ্ছে হাউস নং যদি দিতে চান বা বাড়ির নাম দিতে চান এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে রোড ব্লক সেক্টর অপশনাল। তো আপনি এখান থেকে চাইলে রোড ব্লক সেক্টরটা দিতে পারেন, না চাইলে না, এটা ম্যান্ডেটরি না। তো আমরা এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস দিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট অফিসের নামটা লিখলে কিছু অংশ লিখলে চলে আসবে। তো আমরা এখান থেকে পোস্ট অফিসের সংক্ষিপ্ত কিছু অংশ লিখবো, লেখার পরে চলে আসবে আমাদেরটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে এবং উইথ পোস্ট কোড, পোস্ট কোড সহ চলে আসবে। তো আমরা এখান থেকে যাব কোথায়, সিলেক্ট পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানা কোনটা সেটা দিতে হবে। তো এখন এখানে নিচে একটু আসলে দেখব, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস এট দ্য সেম পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে চেক মার্ক করতে হবে। আর যদি আপনার অ্যাড্রেস সেম না থাকে তাহলে এটা দরকার নাই। আপনি পুনরায় প্রেজেন্টের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার এখান থেকে সুন্দরভাবে বসাইতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে, নিচে আর কোনো কাজ নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল পাসপোর্ট অফিস প্রো, তারপর হচ্ছে বাংলাদেশ মিশন, অর্থাৎ যারা আর্মিতে চাকরি করে বা যেকোনো বাহিনীতে চাকরি করে তারা অনেক সময় মিশনে যায় বাইরে, তাদের জন্য হচ্ছে সেকেন্ড অপশন রিজিওনাল পাসপোর্ট অফিস প্রো। আমরা এটাতে রেখে আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। তো আমাদেরকে এখানে দেখাচ্ছে দুইটা অপশন, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, আর হচ্ছে যাদের এনআইডি কার্ড থাকবে না তারা হচ্ছে জন্ম নিবন্ধনটা দিতে হবে। তবে যাদের আইডি কার্ড হওয়ার বয়স হয়েছে তাদের অবশ্যই আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। আর যাদের আইডি কার্ড হওয়ার বয়স হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বক্স অ্যাভেলেবেল, দুইটা বক্সের মধ্যে থেকে আপনি
ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি সেটা না দেন তাহলে জন্ম নিবন্ধন দিতে হবে। তো আমরা এর আগে পাসপোর্টের আবেদন করতে যেয়ে যেটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আইডি কার্ডের বয়স হয়েছে কিন্তু আইডি কার্ড হয়নি। জন্ম নিবন্ধন দিয়ে করতে যে আমরা করতে পারিনি। আপনার যদি 10 ডিজিট না থাকে তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 13 সংখ্যার যদি থাকে 13 সংখ্যার সাথে আপনাকে দিতে হবে জন্মসাল, অর্থাৎ 13 সংখ্যা লিখার আগে প্রথমেই আপনাকে জন্মসালটা লিখতে হবে। প্রথমে জন্মসাল লিখে তারপর হচ্ছে 13 সংখ্যা লিখবেন। তার মানে হচ্ছে জন্মসাল হচ্ছে 4 সংখ্যা আর হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে 13 সংখ্যার, তার মানে 17 সংখ্যা হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা দিতে পারবো। এখানে ২ টা অপশন, একটা হচ্ছে 10 সংখ্যা আর একটা হচ্ছে 17 সংখ্যা। তো আমরা এটা দেওয়ার সাথে সাথে ডেটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার সাথে সাথে তারা আপনার এটা যাচাই বাছাই করবে অনলাইনে আছে কিনা। যাচাই বাছাই করে যদি সিস্টেমে অনলাইন সিস্টেমে পেয়ে থাকে এনআইডি সিস্টেমে তাহলে আপনাকে এখান থেকে লিখে দেবে। আর যদি না হয় তাহলে আপনার এখানে রেড মার্ক উঠতে পারে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডো ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে তাহলে দিবেন ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, অথবা আপনার ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রিক পাসপোর্ট ইপিপি, অর্থাৎ ইলেকট্রিক পাসপোর্ট যেটা আমরা অনলাইন পাসপোর্ট বা ই পাসপোর্ট বলে থাকি। আর যদি আপনার কোনো পাসপোর্ট না থাকে তাহলে হচ্ছে আপনি সর্বশেষ অপশনটা চুজ করতে পারেন। এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, তো আপনি এখান থেকে দিবেন। এখান থেকে দিয়ে হচ্ছে আপনাকে নেক্সটে যেতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো, আমরা এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছি সেম তথ্যগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমাদের কোনো কাজ নেই, এটা হচ্ছে অটোমেটিকলি পূরণ হয়ে গেছে অনলাইন থেকে। তো আমরা এখানে আর কোনো তথ্য না দেখে আমরা চলে যাব হচ্ছে নিচে। আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি। তো আমরা যদি অন্য কোনো কান্ট্রিতে পাস করে থাকি তাহলে হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট। যদি না করে থাকি তাহলে হচ্ছে নো আই ডিডন্ট হ্যাভ, অর্থাৎ আমার কোনো পাসপোর্ট নেই। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব কোথায়, নিচে দেখতে পাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। তো আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যাব। তো এখানে আসার পরে হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশন, আপনার পারিবারিক তথ্য দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি আপনার ফাদার্স নেম অ্যাজ পার এস এনআইডি। আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নামটি যেমন থাকবে আপনি ঠিক তেমন নামটি দিতে হবে এবং হচ্ছে কোনোভাবে ভুল করা যাবে না। তো আমরা এখান থেকে ফাদার্স নেমটি দেব। তারপর হচ্ছে ফাদার্স প্রফেশন সিলেক্ট করতে হবে। আপনার বাবার পেশা কি সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে বাবার পেশা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ন্যাশনালিটি, অর্থাৎ আপনার বাবার যে ন্যাশনালিটি সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিব। তারপর হচ্ছে বাবার এনআইডি কার্ড অপশনাল। যদি আপনার বাবার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে না দিলে অসুবিধা নেই, কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বাবার তথ্যগুলো পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি যেহেতু আছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাদার্স ইনফরমেশন। তো আমরা এখান থেকে মাদার ইনফরমেশনটা দিয়ে দেবো এস পার এস এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডে যেমন রয়েছে তেমনটি দিতে হবে। আমরা মাদার্স নেমটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মাদার্স প্রফেশন দিতে হবে। তারপর হচ্ছে সেম, অর্থাৎ ফাদার্স তথ্য যেভাবে দিলাম ঠিক একইভাবে মাদার্স তথ্য দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে মাদার্স নেমটা লিখে দিব। দেওয়ার পর হচ্ছে মাদার্স প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমরা মাদার্স প্রফেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাদার্স ন্যাশনালিটি দিতে হবে। তো আমরা এখান থেকে মাদার্স ন্যাশনালিটিও দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি কোথায়, ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ আপনার মায়ের যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। তো আমরা নিচে চলে আসবো। এখানে আসার পর হচ্ছে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন। যদি কোনো ব্যক্তি তার গার্ডিয়ান ইনফরমেশন দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। আর যদি আপনি না দিতে চান তাহলে এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করা থাকে নট অ্যাপ্লিকেবল, ওটাই থাকতে পারে, অসুবিধা নেই। তবে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যাদের পাসপোর্ট করা হবে 18 বছরের নিচে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা, অর্থাৎ তাদের গার্ডিয়ানের অপশন বাধ্যতামূলক পূরণ করতে হবে। আর যারা প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে তাদের পাসপোর্ট করতে তাদের গার্ডিয়ান তথ্য না দিলেও চলবে। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কোথায়, আমরা যাব একেবারে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। এখানে আসার পরে আপনাকে এখান থেকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে এখান থেকে দিতে হবে, না হলে সিঙ্গেল দিতে হবে। তো আমরা এখান থেকে সিঙ্গেল দিয়ে দিব। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার প্যারেন্টাল কোনো তথ্য থাকলে যাদের সাথে, অর্থাৎ পাসপোর্ট অফিস বলেন বা বিদেশে যাওয়ার পরে কেউ যদি যোগাযোগ করতে চায় ইমার্জেন্সি কন্ট্যাক্ট, সেক্ষেত্রে আপনারা পারিবারিক যে কোনো একজনের তথ্য দিতে পারেন। তো আমরা এখান থেকে প্যারেন্টাল ইনফরমেশন দিতে পারি বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট যার সাথে করা যায়
যে আপনার পরিবারের সবচেয়ে ভালো বুঝের মানুষ যিনি তারটা দিতে পারেন আপনারা। তো আমরা এখান থেকে ফাদার্স দিয়ে দিলাম। যেহেতু এই ব্যক্তির বাবা রয়েছেন। তো আমরা এখান থেকে ওনার ফাদার্স নেমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিচ্ছি। তারপর হচ্ছে সিটি অবলিক ভিলেজ আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ বাবার নাম এবং হচ্ছে ঠিকানা সবকিছু আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপর হচ্ছে রোড সেক্টর অপশনাল। তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব কোথায়? সিলেক্ট পোস্ট অফিস। আমরা এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করব। পোস্ট অফিস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন। তারপর হচ্ছে আমরা পুলিশ স্টেশন দিয়ে দিলাম। ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা এখান থেকে যদি আপনার বাবার ইমেইল অ্যাড্রেস থাকে দিবেন। আর যদি না থাকে এটা অপশনাল। অর্থাৎ যেই সমস্ত বক্সগুলো অপশনাল লিখাটা থাকবে সেখানে আপনারা চাইলে পূরণ করতে পারেন, না চাইলে না। কিন্তু যেগুলো জেনারেল কোনো লেখা নাই পাশে সেগুলো কিন্তু আপনারা বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ওনার বাবার যে ফোন নাম্বার সেটা বসিয়ে দিচ্ছি। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে আপনাকে দেখাবে পাসপোর্ট অপশন। পাসপোর্ট পেজ কত পেজের নিবেন? আমরা যদি এখান থেকে ৪৮ পেজ ৫ বছরের জন্য নেই তাহলে আমাদের টাকা জমা দিতে হবে ৳৪,০০০। আর যদি আমরা এখান থেকে ৬৪ পেজ ৫ বছরের জন্য নেই তাহলে হচ্ছে ৳৬,৩২৫। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে ১০ বছর ক্লিক করি অর্থাৎ ৬৪ পেজ ১০ বছর তাহলে হচ্ছে আমাদের এখান থেকে যাবে ৳৮,০৫০। তো এর সাথে সরকারি কোনো ভ্যাট থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে হচ্ছে এটা আপনাদেরকে জমা দিতে হবে। তো ৪৮ পৃষ্ঠার ১০ পৃষ্ঠা অর্থাৎ ৪৮ পেজ ১০ বছরের জন্য যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ৳৫,৭৫০ আর ওটা হচ্ছে ৳৮,০৫০। তো আমরা এখান থেকে ৪৮ পেজ দেখতে পাচ্ছি ১০ বছরের জন্য। তো আপনারা আপনাদের মতো করে ডিসাইড করবেন যে আপনি কত বছরের এবং কত পেজের নিবেন। তো আমরা এখান থেকে চাইলে এই ৪৮ পেজও রাখতে পারি অথবা ৬৪ পেজও রাখতে পারি। ২ টাতেই আপনি বছরও সিলেক্ট করতে পারেন ৫ বছর অথবা ১০ বছর। তো আপনাদেরকে বলব আপনারা যারা যাচ্ছেন অবশ্যই ১০ বছর করে নেওয়াটাই ভালো। যেহেতু পাসপোর্ট বারবার করাটাও একটু ঝামেলার কাজ আছে বাংলাদেশে। তো সেই সূত্রে আপনারা এটা করে নিতে পারেন। আমরা ১০ বছর দিচ্ছি এবং আ আ ৬৪ পেজ ৳৮,০৫০ আসছে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পরে হচ্ছে ডেলিভারি অপশন, অ্যাপয়েন্টমেন্ট। তো আপনি কবে এই পাসপোর্টটি পাবেন? রেগুলার ডেলিভারি হতে পারে, এক্সপ্রেস ডেলিভারি হতে পারে। তো রেগুলার ডেলিভারি যেটা হচ্ছে ২১ কর্মদিবস অর্থাৎ ২১ ৩ সপ্তাহ। আর হচ্ছে আপনার এক্সপ্রেস ডেলিভারি এটা হচ্ছে আপনাকে দিবে এক্সপ্রেস ডেলিভারিতে আপনাকে দিবে ওই ৭ দিনের মধ্যে। তো আমরা এখান থেকে রেগুলার অথবা এক্সপ্রেস যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা দিব। তো আমরা চলে আসলাম সেভ অ্যান্ড কন্টিনিউ তে এবং এখানে আসার পরে আপনাদের সকল তথ্যগুলো একসাথে এখানে দেখাবে। আপনাদের যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা আ অপশনের উপরে এডিট অপশন লেখা আছে। আপনারা এডিট থেকে আপনার যেই জায়গাটাতে সমস্যা আপনি সেখানে এডিট করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনাকে একেবারে ডিক্লারেশন অফ কনসেন্ট এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট আমি শপথ করে বলছি যে অর্থাৎ এটা তাদের এগ্রিমেন্টের সাথে আমরা সম্পূর্ণ একমত এটা দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা কনফার্ম অর্থাৎ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আমরা নিচে চলে যাব এখান থেকে চেক মার্ক করে। তো তারপরে হচ্ছে আরেকবার আপনারা তথ্যটা দেখে নিবেন উপর থেকে নিচ পর্যন্ত। কোনো তথ্যে যদি ভুল থাকে তাহলে হচ্ছে আপনারা এডিট অপশন থেকে এডিট করে নিতে পারবেন। আর যদি আপনারা সামনে চলে যান তাহলে হচ্ছে সেখান থেকে পিছনে আসাটা একটু ঝামেলাযুক্ত। এজন্য হচ্ছে আপনারা এখানে আসার পরে আপনারা আপনাদের সকল তথ্যগুলো সঠিকভাবে দেখে নিবেন এবং হচ্ছে কোনো তথ্যে যদি ভুল থাকে তাহলে হচ্ছে অবশ্যই এডিট অপশন থেকে আপনারা এডিট করে নিবেন। তো আমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন এখানে আসার পরে হচ্ছে কনফার্ম কারেক্টনেস অফ অ্যাপ্লিকেশন ডেটা। তো আমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে পুনরায় ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশন সামারি আপনাদেরকে দেখাবে এবং হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন সামারি দেখতে পাবেন এবং হচ্ছে এটা হচ্ছে আপনাদের পেমেন্টের অপশন। পেমেন্টের অপশনে আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আরেকটা হচ্ছে অনলাইন পেমেন্ট। তো আমরা এখানে যদি অনলাইন পেমেন্টটা ধরি তাহলে আমরা বিকাশ অথবা রকেট বা নগদ যেটাই হোক যেকোনো একটা অনলাইন মাধ্যমে আমরা এখান থেকে টাকাটা সাথে, সাথে দিয়ে দিতে পারবো। আর অনেক সময় দেখা যায় আমরা অনলাইন পেমেন্ট করতে যেয়ে যদি কোনোভাবে অনলাইন সার্ভিসটা সমস্যা করে অথবা এখান থেকে যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার এটা কেটে যায় তাহলে হচ্ছে আপনার এই পাসপোর্টের আবেদনটা আপনি সমস্যার মধ্যে পড়বেন। টাকা জমা দিতে সমস্যা হয়ে যাবে।
সেজন্য হচ্ছে আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আপনারা অফলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করতে পারেন। তো যাদের সবকিছু স্ট্রং আছে আপনারা অনলাইনেও করতে পারেন। অতটা ঝামেলা নাই। তবে নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা হলে এটা মারাত্মক সমস্যা হয়েছে। এজন্য হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট করি। তবে এখানে কথা আছে, অফলাইন পেমেন্টটাও ধরেন তাহলে হচ্ছে আপনি বিকাশ থেকে বা নগদ থেকে টাকা দিতে পারবেন সেই সিস্টেমটাও আছে। অর্থাৎ আপনি আবেদন করবেন অর্থাৎ যেখানে আবেদন করছেন সেখানে বসেই হচ্ছে পেমেন্টটা করার সুযোগ আছে। এবার আপনি অনলাইন পেমেন্ট অপশনটা ধরেন বা অফলাইন ধরেন। অফলাইন ধরলে এখান থেকে দেওয়া যায়। সেটা হচ্ছে বিকাশ বা নগদ ই-চালানের মাধ্যমে অথবা একপে অথবা এ-চালান এ ধরনের অনেকগুলো গেটওয়ে আছে। সেগুলো ব্যবহার করে আপনি এই অফলাইন পেমেন্ট ধরলেও আপনি দিতে পারবেন। এজন্য হচ্ছে আমরা রিস্ক না নিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে অফলাইন পেমেন্টটা ধরি। তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে থাকি। তো আমরা দিয়ে দিলাম। আমাদের আবেদনটি একেবারেই সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাই অ্যাপ্লিকেশন উপরে দেখতে পাচ্ছি এবং নিচে ডিভিশনাল পাসপোর্ট অ্যান্ড ভিসা অফিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কত আ এ সংখ্যা দেওয়া আছে। তো এখানে যে ব্যক্তির আবেদন তার নাম দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি মাই অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আবেদনের ধরন নাম দেখাচ্ছে প্লাস হচ্ছে কি পাসপোর্ট আমাদের এটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট সেটাও দেখাচ্ছে এবং হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি সেটাও দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের এটা সাবমিট হয়েছে পাসপোর্টের আবেদনটি সেটাও এখানে দেখাচ্ছে সফলভাবে। তো আমরা এখান থেকে যদি আমাদের পাসপোর্টের আবেদনপত্রটি ডাউনলোড করতে হয় তাহলে হচ্ছে ব্যক্তির যে নাম এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। এই নামের উপরে ক্লিক করার সাথে, সাথে আপনাদেরকে ১ম এ পেমেন্টের যে সামারি সেটা দেখাবে। এই প্রিন্ট সামারি অর্থাৎ সামারিটা আপনারা ক্লিক করে নিবেন। অ্যা এটা ক্লিক করবেন হচ্ছে এটা পেমেন্ট করার জন্য এটা আপনাদের প্রয়োজন হবে। তো আমরা এটা এখান থেকে পেমেন্ট অপশনটা আমরা এখান থেকে নিব। এখান থেকে নিয়ে আপনারা আপনাদের মতো করে সেভ করে নিতে পারেন অথবা যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে সাথে, সাথে প্রিন্ট করে নেবেন। তো এটা আপনারা দেওয়ার পরে অর্থাৎ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে হচ্ছে আপনার পাসপোর্টের যে আবেদন ফর্মটি সম্পূর্ণ ফর্মটি কিউআর কোড সহ এখানে দেখাবে। তো এটা হচ্ছে অ্যা পাসপোর্ট আবেদনের সিস্টেম। তো এটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আপনারা এটাকে প্রিন্ট করে নিতে হবে এবং হচ্ছে এটা আপনারা পাসপোর্ট অফিসে জমা দিলে আপনার এই আবেদন ফর্মটি দিয়ে তারা হচ্ছে আপনার এই পাসপোর্টটা কমপ্লিট করে ফেলবে। এখানে হচ্ছে শুধুমাত্র আপনার এ হচ্ছে পাসপোর্ট আবেদনের সঠিক নিয়ম। তো আপনারা যারা এই পাসপোর্ট আবেদন করবেন বা করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং হচ্ছে আমাদের সামনের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে এই কম্পিউটারের মাধ্যমে পেমেন্ট করবেন এবং হচ্ছে সেই ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে এবং পেজে আপলোডেড। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আমরা সেটার লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে। নিয়ম অলমোস্ট সেম তবে পাসপোর্ট আবেদনে কিছুটা পরিবর্তন এসছে এজন্য হচ্ছে আমরা ভিডিওটা তৈরি করা। তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং পেজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো নতুন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।